আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. তবে ওয়াকারুজ্জামানের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। এই ইঙ্গিতটাই দিলেন তিনি তার বক্তব্যের মধ্যে। ওয়াকার গতকালকে খুব স্পষ্ট, খুব চাচাচোলা কথা কইছে, কোনো রাগঢাক করেনি, এটা ভালো। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা দখল করতে চাইছেন, অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেনা প্রধান তো রয়েছেন এবং তার বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন। তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করাটা? হ্যাঁ, তবে সেনা প্রধান কিন্তু এখন চাচ্ছেন শেখ হাসিনাকে দেশে ফেরাবেন, এবং তারপর কেননা তিনি দেখতেছেন যে এত মোতায়েন করা হচ্ছে, 30,000 সৈনিককে বাংলাদেশের মধ্যে সরিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, তারপর বাংলাদেশের এরকম একটা অবস্থা তাও থামতেছে না। তার মানে এই সরকার ব্যর্থ, ডক্টর ইউনূস ব্যর্থ, এবং বাংলাদেশের যারাই রয়েছে তারা ব্যর্থ, তারা এই বাংলাদেশকে সঠিকভাবে চালাতে পারবে না। তিনি কিন্তু এই আহ্বান দিলেন যে শেখ হাসিনাকে তাহলে দেশে যদি ফেরানো হয় তাহলে দেশ শান্ত হবে, স্থির অবস্থায় বিরাজ করবে। খুবই চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন এই ওয়াকারুজ্জামান, যে বক্তব্যটা দেওয়ার পর কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া মাধ্যম ভাইরাল হয়েছে। আমি খুঁজে আপনাদের জন্য এই ভিডিওটি বের করলাম, তা আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে কি নির্দেশ দিলেন, তাহলে আগামীর বাংলাদেশ তাহলে কি হতে চলেছে। চলুন সরাসরি ভিডিওটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবো, এবং ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমার ভিডিওটি দেখে নিই। ভালো, আর্মি সবসময় চায় শত্রুতাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক, গুলি ছুড়লেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন। ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন, নিজেরে দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন, আর অবশ্যই অবস্থান জানাইছেন। এটা তার একার অবস্থান না, এই অবস্থান ভারতের, এই অবস্থান আওয়ামী লীগের, এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের, হয়তো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না। তো সে কি বলিছে? 1 নাম্বার, পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না। এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে। 2 নাম্বার, নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে। ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে। 3 নাম্বার, বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে, এটা নিয়ে আর আগানো যাবে না। 4 নাম্বার, দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে। উনি কইছেন মব, নানাবিধ মব বন্ধ করা লাগবে। এইসবের সার কথা কি? সার কথা হইল প্রফেসর ইউনূস সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে। সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে, আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। যেটা কইতে চাইছিল আর কি, যে নির্বাচন হবে, তাড়াতাড়ি হবে, আপনাকে এটা ক্ষমতা আসার সুযোগ দেব। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই শর্ত আছে। গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে, এটাও শর্ত আছে। বিডিআরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন, এটাও শর্ত আছে। অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে, এটা আর একটা শর্ত। আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে এটার গোপনীয়তা রক্ষা করতে হবে, এটা একটা শর্ত। খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই, বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পারার হুমকি আছে। মানে কি? বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি? তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে, তাই তো? দেশের সার্বভৌমত্ব ছিল, স্বাধীনতা ছিল। 1971-এর 25 মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল, তারপরে কি হইলো? শান্তি বাহিনী তৈরি হইলো। মানে যা হওয়ার হয়েছে, এখন আমরা শান্তি চাই, মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী। এই মাইন্ডসেট, এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট, এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট। এই মাইন্ডসেটই দেখাইলো ওয়াকার। যা হওয়ার হয়েছে, যারা বিপ্লব করছে তারা মব, যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী, যারা বিপ্লবিক কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী। একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না, সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না, শুনেন আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতা নির্দেশ দেয়, শুনেন 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ট্রাক্টর চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো
এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে আমার 32 নম্বর হয়ে গেছে। এটা পারবে নাকি তোমরা, সেটা আমাকে বলো, সেটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে। বেঁচে থাকবে সারা জীবন আর হাত দেখবে, এটাই আমি চাই, আর কিছু চাই না। আর যেখানে আওয়ামী লীগেরা প্রকাশ্যে এরে ওরে জবাই করার কথা বলে, শুনেন আমার জবাই করার কথা বলছে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটায় গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং, আই এম সরি। এবার শোনেন ইলিয়াসরা জবাই করার কথা বলছে। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ, 1 নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। সেখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে, কারে? হাসিনাকে তো বলে না, ওয়াকার বলে কাদা ছোড়াছুরির কথা। মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে? 15 বছরের ফ্যাসিবাদের ভূত 7 মাসে দূর করা যাবে? ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালায় যেতে সাহায্য করছে কে? দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে? এই ওয়াকার। শুনেন ইন্ডিয়ান সেনা প্রধান কি বলে। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা, ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি? ওয়াকার দিছে না? আয়না ঘরে প্রফেসর ইউনুসকে যাইতে বাধা দিছে না আর্মি? আয়না ঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না? ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র কইরা সিসি হইতে চাইতেছে, তার যে খায় সেইটা, আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে, তা আমি অনেক আগে থেকে বলতেছি। এডিটর সাহেব দেখান আমার ভিডিওর থাম্বনেলগুলো, পাশের তারিখ দিয়ে দিয়ে কত তারিখে এটা দিছি। ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট। ওয়াকার যা বলছে তার মধ্যে পতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব। ওই তর্জনী আমরা চিনি, ওইটা মুজিবের স্বৈরাচারী তর্জনী, ওইটা হাসিনার ফ্যাসিস্ট তর্জনী, ওইটা মোদির হিন্দুত্ববাদী তর্জনী। এই হেডম কই থেকে আসে তা আমরা জানি। ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসতে গেছে, ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম। মাথায় রেখেন কথাটা, এটা কোনো হেডম না। যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হেডম চেয়ারের উপরে না, তাদের হেডম রাস্তায় জনতার শক্তিতে। আসেন এটা এটা করে ধরি। সেনাবাহিনীর সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কেন? হাসিনা বলতো আমার অপরাধটা কি? শুনেন, দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আর হাসিনার বনজামাই ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে দিলা। এটা কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার সাহেব? আপনি তো ফ্যামিলির পার্ট না, বিয়ে করেছেন ওই ফ্যামিলিতে, তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই, তাও এটা শিখে গেছেন না? তো ওয়াকার সাহেব একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণদাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই? অবশ্য না থাকাটা স্বাভাবিক, আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত স্বৈরাচার হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে, তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার। আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করবো, সবকও দেবো। আপনার যদি হেডম থাকে ওয়াকার সাহেব, তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন, নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি। চলেন আল্লাহর নামে শুরু করি। ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন, বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে, তা তো ভালোই। তো দেশ কিভাবে চলবে সেই উপদেশ দ্বারা আপনি কেডা? আপনি কোন তালে বর্মিয়া? সেনাবাহিনীর কাজ কি দেশে পলিসি নির্ধারণ করা? দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের। আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার, আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারি থাকেন। আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তা আপনার নিজের ডিসিপ্লিন কই? আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে? এটা কি আপনার কাজ? 2 নাম্বার, আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্সকে অন্য পথে পরিচালনা করবেন না, কি বুঝাইতে চাইলেন আপনি? ক্ষমতা দখল করবেন, দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশাররফের চাইতে খারাপ হবে।
সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়ে দিলাম, আপনি হাসিনার ফুফাতো বোনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনাপ্রধান রাখিছে, কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না। আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া। সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব, নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন, এ বিষয়ে সাবধান করে দিলাম। আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে, তাই না? এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে। আপনি তো উঠে গেছিলেন, হ্যাঁ, আপনি যখন মেজর আছিলেন, তাই না? ভেতরে মারা যাচ্ছে, আপনি তো কিছুই করেন নাই। আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে, দেখা যায়। হ্যাঁ, আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন, তা না করে আপনি নিজে প্রচারণা চালাইলেন, সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন, জাতিকে থ্রেট দিলেন। এত সাহস কই পান ওয়াকার সাহেব? ইন্ডিয়া থেকে নতুন অফার পাইছেন? হ্যাঁ, ভালো। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ টেনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না, বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন। আওয়ামী লীগের তাপস, নানক, গং যারা এই বিদ্রোহে গোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন, কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন। আপনার বস নানক আজমের সাথে ঘুটু করিচ্ছে, ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে, দেখেছেন? বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, আয়না ঘরে না হয়েছিল, তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন? নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিকী বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করে দিব? অনেক রেকর্ড আমাদের কাছে আছে। আমরা এই সমস্ত বলি না, কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন, ওনারা আমরা কাজ করতে দিই। আপনি কইছেন বিডিআরের সদস্যরা খুন খারাপি করেছে, কিন্তু নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে, তার কি হবে শুনেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরে আমার হাজবেন্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল? কমিশন হওয়ার তো কোনো কারণ নাই। জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহারা দিতে পারে না। আপনি দেশ বাঁচাইবেন, হ্যাঁ, সার্বভৌমত্ব বাঁচাইবেন, হাইসা নেই দাঁড়ান মিয়া। এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের 1952-44 ধারা এটা লেখা আছে ইংরেজিত। এডিটর সাহেব পাশে দেখান, ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? আমি না বাংলা করে দিই, আমি তো ইংরেজি বুঝি না। এনে লেখা আছে, এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতির ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয়, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 14 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে। তো ঠিকই কইছে না? ইংরেজিত কইছে। তো মুজিব পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন? হয় নাই ওয়াকার সাহেব? জনগণকে কি ভূগোল বাজান না ইতিহাস বুঝান? জনগণকে কি ভাবেন? নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন? আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি, তো দালাল রে মায়ের রে মাইরা দেশের বাইরে, মেসেজ ক্লিয়ার, ফুল স্টপ। আমাদের চুপ রাখতে পারবেন না, আমরা কথা বলবোই। তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো, আইন দেখায় দেখায় বলবো। প্রিয় সৈনিকেরা, দেখেছেন আপনার জেনারেল কি করেছে? দেখেছেন? দেখেন, আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি। আমরা আপনাকে বলতেছি, আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টার কে বাধা দিছে? আপনি। গুম কমিশনের কাছে কে বাধা দিছে? আপনি। র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম মোয়া পাওয়া গেছে। আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল? এই সেলটা আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো, তাই না? হিসাব করে কথা কইবেন ওয়াকার সাহেব। আপনার সিল মারার টাইম এসে গেছে। আয়নাঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হাতাদের রক্ষায় আপনার যে ভূমিকা, সে বিষয়ে আর্মি অ্যাক্টের 1952 ধারা 51-তে কি কওয়া আছে ইংরেজিত? হ্যাঁ, কি কওয়া আছে? এডিটর সাহেব দেখান পাশে, ইংরেজি যেহেতু কইছে ওয়াকার সাহেব ঠিকই কইছে, তাই না? তো আমরা তো আর ইংরেজি বুঝি না, আমরা না বাংলা কইরা দেখি। হ্যাঁ, কি কইছে? এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক রাখে, কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয়, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে। হ্যাঁ, সৈনিক ভাইরা দেখেছেন? হ্যাঁ, দেখেছেন সেনা আইনে কি আছে? আপনাদের জেনারেলরা কি করেছে দেখেছেন? তো আকা সাহেব কোর্ট মার্শাল কই তা না কইরা আপনি কমিশনের কাছে বাধা দিচ্ছেন, নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন? অনেক সুযোগ দিচ্ছি আপনারে। আপনি দেশের কাজ না কইরা হাসিনার, ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন। তা আপনি তো ফিজিক্যালি আনফিট।
আপনার হার্টে নাকি সমস্যা, তো কি সমস্যা? আপনি কিভাবে সেনাপ্রধান হয়েছেন তা কি আমরা জানি না? স্বৈরাচারের আত্মীয় কোটায় আপনি সেনাপ্রধান হয়েছেন, হাসিনার আত্মীয় কোটায়। আপনাদের নিরপেক্ষ ভোট দেওয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাইতেছি। দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনাপ্রধান দেওয়া হবে না। ভয় আমরাও দেখাইতে পারি, ভয় আমাদের চিরজীবনই দেখাইছে। হ্যাঁ, ভয়ে 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 জীবনটাই কেটে গেছে। ভয় হাসিনাও দেখাইছিল, ওই ভয় আমাদের দেখায় না। খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না, দুর্বল হাট, মোটা ভুড়ি, আবার ডর দেখান। হ্যাঁ, আসলে ডরাইছি। আপনি তো হাসিনারে তেলাইতে তেলাইতে জীবন নষ্টাগত। শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে। তো মাননীয় প্রধান উপদেষ্টা কি আপনার খালু লাগে? শাশুড়িকে তো আম্মা দেখতেন, এখন সম্মানের এত অভাব কেন? সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই? আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না। প্রফেসর ইউনূসের কারণে আপনারা তো আমরা কিছু বলি নাই, কিন্তু আপনার স্বভাব তো আওয়ামী লীগের মতো। আসেন, আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই তা আজকে শিখাই দিই। আসেন ওয়াকার সাহেব, আপনারা এনা ক্লাস নিন, একটু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স দেখি। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়, কে কার চাইতে বড়। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান 2 নম্বরে, আপনার অবস্থান 12 নম্বরে, তাও মন্ত্রী পরিষদ সচিবের পরে। তার মানে আপনি এক বক্তব্যে 2টা বেয়াদবি করেছেন। প্রথম বেয়াদবি আপনি মাননীয় প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস বলে সম্বোধন করেছেন, আবার আরো বলছেন যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছে, শুধু সেনাবাহিনী টিকে আছে। আপনি এই কথা দিয়ে পুরা সিভিল প্রশাসনকে অপমান করেছেন, যার প্রাতিষ্ঠানিক অভিভাবক মন্ত্রী পরিষদ সচিব। আপনি আপনার 2 জন সুপিরিয়রকে অপমান করেছেন। আপনার এই সাহস কে দিল? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স ভাঙার এইটা আপনি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। আর্মি অ্যাক্ট 1952 ধারা 33 মতে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না, পাশে লিখে দেন। তো আমরা তো ইংরেজি বুঝি না, আমরা বাংলা কই তাই না? আচ্ছা, একটা জিনিস কন্ত ওয়াকার সাহেব, আপনার বাবা তো একটা শ্রদ্ধাভাজন আইনজীবী ছিলেন, বিচারক ছিলেন, তো আপনি আইনের কিছুই তো শিখেন নাই। আপনার বাপেরও যদি কিছু শিখলেনি তাও একটা কাম হইলেনি। তো এই এলাকা আছে, এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ সচিব, যারা ব্যক্তিগতভাবে প্রদত্ত কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করেন, এতে কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও আদেশ অমান্য করেন, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 14 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত যে কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে। মানে হইল এই বেয়াদবির জন্য ওয়াকারের 14 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান আছে। তার মানে আয়না ঘরের জন্য 14 বছর, আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য 2 বছর, আর বেয়াদবির জন্য 14 বছর, মোট 30 বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য। তো স্যার, এই 30 বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পাইবেন, তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করেন। আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই। আরো ইস্যু আছে, একদিন আর কইলাম না, আপনার হার্টের সমস্যা তো একদিনে মেলা চাপ দিলাম না আর কি। আবার কইমিনি এই সেকেন্ড এপিসোডে আর কি আপনার প্রতি আসিচ্ছে। তো এই প্রথমে একটা কথা কই, এটা শেষ কথা কই আনি, যে আপনার উপরে আইনটা কেমনে প্রয়োগ করা হবে সেটা না দেখে দিই, তাই না? এইসব বিধানের একটাই সমস্যা, তা হইল যে সেনা আইনের অজুহাত। সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে, সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু এর সমাধান আছে। আমার কাছে কাল সব প্রবলেমের সলিউশন আছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যারা সাংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট। আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করবো আপনি একটা সুমোটো বা শতপ্রণোদিত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন। বিচার বিভাগ স্বাধীন এবং তার স্বাধীনতা প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ। আশা করি এই সুযোগ আমাদের মাননীয় প্রধান বিচারপতি নষ্ট করবেন না। প্রধান বিচারপতি একজন দক্ষ এবং যোগ্য মানুষ। আশা করি আপনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আনতে ছোট্ট কাজটা করবেন। আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ, 111-এর সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন, সব খুঁজে টেনে টেনে বের করেন। হ্যাঁ, ওইটা সম্পদ ধরে টান দিবেন, সব সোজা, রুলারের মতো সোজা হয়ে যাবে। আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান। যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান আছে, বুঝছাও? মন্ত্রী পরিষদ সচিব আর প্রধান উপদেষ্টা মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যে অকার্যকর বলছে তার প্রতিবাদ করেন। আপনাদের দিকে পুরা সিভিল প্রশাসন তাকায় আছে। আপনারা এই প্রথম রাতের নির্বাচনে কুশীলবদের চাকরিচ্যুত করছেন, এতে প্রশাসনের সম্মান বাড়ছে। আর্মি চিফের এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন। আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে, জনতা তার সেবকদের সম্মান দিতে চায়। জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠনের সার্বভৌমত্বের লেকচার 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন। ওয়াকা সাহেব, আপনি দুর্বল হৃদয়ের মানুষ, হারকুলিস হইতে যায় না। রাজনীতির মাঠ বড় পিচ্ছিল, এখানে খেলা অত সহজ না। 18 বছর থেকে আপনি যখন লেফট রাইট করেছিলেন তখন আমরা রাজনীতির রাজা উজির মারি। বাংলাদেশে ইন্ডিয়ান লেসপেন্সারি করার কোনো দল, কোনো ইনস্টিটিউট টিকতে পারবে না, ফুল স্টপ, পিরিয়ড। হাসিনা পারেনি, পুলিশ র্যাব বিজেপি পারেনি, সেনা শাসনের ডর দেখায় না। ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়া বীর ছাত্র জনতাকে ডর দেখাইতে আসবেন না। খালেদ মোশাররফ করলে হইপার থেকে ডাক দিবে, উইও হারকুলিস হয়ে চাইছিল ইন্ডিয়ান সালসা খেয়া। আবার আওয়ামী শাসন, ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল। ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম। আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন, হুদাই ফাল পাইবেন না।
আমরাও শান্তি চাই দেশে, আমরাও স্থিতিশীলতা চাই, কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারি আর হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না। ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়বো। পরে কইেন না সাবধান করি নাই, সাবধান। আপনার হুমকি আমরাও দিতে পারি, কেন আমরাই জনতার কণ্ঠস্বর, আমরাই দেশের মালিক। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন
এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, আমি এটা আপনাদের নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। কিছু কিছু সদস্যদের দাবি যে তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন। কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি। নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে। খালি সেনাবাহিনী টিকে আছে, বিমান বাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে। কেন? বিকজ অফ ডিসিপ্লিন। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে, কোনো কার বিরুদ্ধে যেই অ্যাকশন নেওয়া হয়েছে, অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ। সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি আরও আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে, আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব। দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু, অবশ্যই আমরা করব। এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব
বিজেপি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে আবার আরেকটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি, দেয়ার শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। আজকে রাবার চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। উনি চেয়ারম্যান হওয়ার পরে এটা দ্বিতীয়বার আমি এসেছি। ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে আলাদাভাবে, বা রাবা আমাদেরকে আলাদাভাবে দেখছে না। সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড, আমি তো বলেছি প্রথমেই যে দেয়ার শুড বি এনি ডিফারেন্স। আমি সেনা প্রধান হিসাবে সার্ভিংদের প্রতি আমার যেই দায়িত্ব, রিটায়ার্ডদের প্রতি এই দায়িত্বের একই দায়িত্ব, সামান্যতম কম বেশি না। সেই চেষ্টা আমি করে যাচ্ছি আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে। আমরা হেলথ কেয়ারের উপরে বেশ কিছু কাজ করছি, নিজস্ব কিছু মেডিকেল হসপিটাল করার চেষ্টা করছি, ক্লিনিক করার চেষ্টা করছি, এবং আপনারা আস্তে আস্তে এগুলোর ফল ইনশাল্লাহ পাবেন। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন,
এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি জেনারেল নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। কর্নেল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য। মন খুলেই কথা বললাম। এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না। আজকে প্রকাশ করে ফেললাম। আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো। সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম। কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। চলেন, আসেন আমরা একসাথে কাজ করি, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। এখানেই আমাদের ছেলেমেয়েরা বাস করবে। তাদের জন্য এমন কোনো স্থান আমরা রেখে না যাই যেখানে হানাহানি, কাটাকাটি, মারামারি হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে তাহলে থাকতে পারবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, প্রতিবেদনটি দেখার পর আপনাদের কি মনে হলো এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সেশনে দিন। তবে বাংলাদেশের অবস্থা যদি স্থিতিশীল তৈরি করতে চায় তাহলে যেন বাংলাদেশের মধ্যে নির্বাচন দরকার, এটাই বলছেন বিএনপি নেতারা। তবে এই কথাটা বিএনপিদের কতটুকু সত্যতা রয়েছে এরা জানাবেন। তবে ওয়াকারুজ্জামানের বক্তব্য শুনে আপনাদের কি মনে হইলো, কত % মনে হলো আসলে শেখ হাসিনাকে তিনি ফিরাতে চান, নাকি আসলে তিনি চাচ্ছেন যে বাংলাদেশটা মানে স্থিতিশীলতা বিরাজ করুক? আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই আমাদের এই মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।